ফ্যাসিস্টদের বুলেট কেনার টাকা বন্ধ করে দিয়েছিল এই প্রবাসী ভাইরা। সৌদি আরবে প্রচুর পরিমাণ অপহরণ বেড়ে গেছে। আপনারা একটু আমাদের জন্য কথা বলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশিদের শত্রু বাংলাদেশিরা নিজেরাই। আমরা তো রাস্তায় দেখেছেন, আপনারা অনেকে দেখেছেন, আপনারা নিজেরা ছিলেন প্রত্যেকে, আমার মনে হয় যে প্রত্যেকে এখানে রাস্তায় ছিলেন, যারা সাংবাদিক ভাইরা রাস্তায়। আপনারা কামারের সামনে আপনারা আপনাদের ক্যামেরাকে নিয়ে এইভাবে দাঁড়িয়েছিলেন। যখন গুলি হচ্ছিল টিয়ারশেল খাচ্ছিলাম, আপনাদের সাথেই খাচ্ছিলাম টিয়ারশেল। আমার মনে আছে সাংবাদিক ভাইরা কিন্তু কোনোভাবে টিয়ারশেল থেকে মুক্তি হয় নাই। শিক্ষার্থীরা যেভাবে হচ্ছে টিয়ারশেল খাচ্ছিল, সাধারণ মানুষ যেভাবে টিয়ারশেল খাচ্ছিল, সাংবাদিক ভাইরা টিয়ারশেল খাচ্ছিল। গুলি শুধু হচ্ছে সাধারণ মানুষ খায় নাই, সাংবাদিক ভাইরা গুলি খেয়েছে, মারা গেছে। মনে আছে আমাদের সবকিছু। আমরা নিরুপায় হয়ে শুধু আল্লাহ করছিলাম, আল্লাহ যারা আমাদের মারতেছে আমরা তো তাদেরকে মারতেছি না, আমরা তো অস্ত্র হাতে নিই না, আমরা শুধু বুক পেতে দিয়েছি। আল্লাহ কেউ আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে হেফাজত করো। আমাদের কাছে ওই দোয়া করা ছাড়া আসলে আমাদের প্রতিরোধের আর কোনো তো উপায় ছিল না। আপনারা সাংবাদিকরা সবাই সাক্ষী। কিন্তু ওই সময় আমাদের জন্য আশীর্বাদ হয়ে সবচেয়ে বড় রোল যারা প্লে করেছিল, যারা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিয়ে একদম রেমিটেন্স বন্ধ করে দিয়ে শেখ হাসিনা যে বুলেট কেনার টাকা সেটা বন্ধ করে দিয়েছিল, ফ্যাসিস্টদের বুলেট কেনার টাকা বন্ধ করে দিয়েছিল এই প্রবাসী ভাইরা। কিন্তু আজকে ফ্যাসিস্ট চলে গেছে। আমরা সবাই এখন পর্যন্ত আমাদের সবার এখানে কম বেশি ভাই বুকে হাত দিয়ে বলতে পারি যে ভাই আমার তো বাসা কোথায় ছিল না। কারণ অনেক সাংবাদিক ভাইরা এখন পর্যন্ত আমার মনে হয় যারা রাস্তায় ছিলেন, আপনারা হয়তো ওইখান থেকে গেছেন না, হয়তো বাড়িতে ফিরবো না, আমি আমার কাজটা করে যাবো। কিন্তু এখন পর্যন্ত যে আমরা পৃথিবীর আবহাওয়া শুনেছি, সবচেয়ে বড় ফাইট যারা আমাদের পক্ষে দিয়েছে যে সকল প্রবাসী ভাইরা, তারা আজকে যে এই গণ অভ্যুত্থানের 1 বছর পরেও এতটা অবহেলিত, এতটা ক্ষতিগ্রস্ত এবং এতটা ভঙ্গুর অবস্থায় আছে, এটা যদি আপনারা মানে কেউ যদি প্রবাসী না ঘুরে বেড়ান, তাদের সাথে না বসেন, এটা হয়তো আপনারা এক্সপেরিয়েন্স করতে পারবেন। গত বছর উমরা যাওয়ার পরে প্রবাসীদের সাথে কিছুদিন মিশেছিলাম, তারপর থেকে প্রবাসীদের সাথে আমার কিছুটা সক্ষতা তৈরি হয়েছে। তারা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া গুলোতে মেসেজ পাঠায় যে ভাই আমরা এই অবস্থায় আছি। আমরা মাঝে মাঝে চেষ্টা করি আমাদের বন্ধু বান্ধব নিয়ে আমাদের টিম দিয়ে তাদেরকে পরামর্শ দেওয়া বা কিভাবে প্রবলেমটা সলভ করা যায় সেভাবে পরামর্শ দেওয়া। কিন্তু গত জাস্ট এই 2 মাস আগে, 2 মাস আগ থেকে, হ্যাঁ প্রায় তারও 3 মাস আগ থেকে আমরা প্রায় একটা ইনফরমেশন প্রচুর পরিমাণ, একটা মেসেজ প্রচুর পরিমাণ পাচ্ছিলাম। ইনবক্সে একটা মেসেজ বেশি আসতেছিল। এটা প্রায় 1000 যখন প্রথম যখন একটা মেসেজ আসছিল যে ভাই সৌদি আরবে প্রচুর পরিমাণ অপহরণ বেড়ে গেছে, আপনারা একটু আমাদের জন্য কথা বলেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তখন গুরুত্ব দিয়ে লিখে একটা মেসেজ দিছে, 2টা মেসেজ দিছে, এটা হয়তো সৌদি গভর্নমেন্ট এত স্ট্রং, বলিষ্ঠ, তাদের পুলিশ প্রশাসন, এটা হয়তো ঠিক হয়ে যাবে, এরকম তো বাংলাদেশে ঘটে অ্যাভেলেবেল। তো যখন দেখলাম একটা মেসেজ দিল, 2টা মেসেজ দিল, 100 থেকে যখন 1000 ক্রস করলো, তখন একটা কনসার্নের বিষয় দাঁড়িয়েছে যে কি ব্যাপার যে এত মানুষ একসাথে মেসেজ দিচ্ছে। এই ঘটনা মানে খোঁজ নিয়ে জানা যে প্রায় ঘটতেছে। সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশের যে সাইফুর রাজু সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের নিউজে দেখছি যে এই ঘটনা ঠিকই চলছে। কিন্তু এখন পর্যন্ত ওইভাবে মানে দৃশ্যমান কোনো সাজার ব্যবস্থা দেখলাম না, কিন্তু বাংলাদেশ থেকে ওইভাবে কোনো রকম ডিসিশন দেখলাম না। কিন্তু এটা ঘটতেছে, কিন্তু প্রবাসীরা তো প্যানিক চলছে। কারণ কি বা এটা কারা ঘটাচ্ছে? তো আমার বড় ভাইদেরকে বললাম যে ভাই আমার কি আসলে সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে ক্যামেরার সামনে এগুলো বলা উচিত? প্রবাসীরা এগুলো বলতেছে। আমাদের ভাইয়ের পরামর্শ দিলেন যে ভাই তুমি এখন বলো না কিছু, এখন বললে তুমি তো সম্পূর্ণ ব্যাপারটা জানো না। তুমি না জেনে যদি আমি কিছুটা বলো, ধরো এটা প্রবাসীদের ক্ষেত্রে, এখন তুমি যাদের ভালোর জন্য বলতেছো, তাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় পরবর্তী কিন্তু তারাই হচ্ছে তোমাকে দোষারোপ করবে। তার মানে তোমার আগে যাওয়া উচিত, গিয়ে দেখা উচিত। ও বলছে তাহলে কি করা উচিত? তুমি যাও। তো আমরা একটা টিম নিয়ে ফিল্ড রানে চলে গেলাম সৌদি আরবে। সৌদি আরবের পথে প্রান্তরে ঘুরেছি, 40 দিন প্রবাসীদের সাথে হেঁটেছি, চলেছি, ফিরেছি। তারা সকালবেলা ঘুম থেকে কখন উঠে, ঘুমাতে যায় কখন, কাজে যায় কখন, তারা যখন খায় তখন তাদের কি করতো, তারা যখন ঘুমায় তখন তাদের কি করতো। সে যখন তার দিনের প্রত্যেকটা দিন আপনি যখন চিন্তা করেন যে সকালবেলা ঘুম থেকে উঠছি, নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি, কাজে আসছি, তারপর হচ্ছে বাসায় গিয়েছি, পরিবারকে দেখেছি, তাদের সাথে গল্প করেছি, তারপর খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছি, এই আপনার একটা লাইফ সার্কেল।
একটা সাইকেলের মধ্যে আপনি রেগুলার জীবনযাপন করতেছেন, কিন্তু একটা প্রবাসীর প্রত্যেকটা দিন একটা নির্দিষ্ট সময় আছে, সে এরকম কাজে যায়, আসার পর একটা নির্দিষ্ট সময় রাখে প্রতিদিন, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, সে শুধুমাত্র ফোনের স্ক্রিনে দিকে তাকিয়ে থাকে। সে তার মেয়েকে দেখতেছে, তার মাকে দেখতেছে, তার বউয়ের সাথে কথা বলতেছে। একটা অদ্ভুত জীবনযাপন, এতটা প্যাথেটিক। সেগুলা অবজার্ভ করার একটা সুযোগ হয়েছে। সেইখান থেকে দেখলাম যে প্রবাসে দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশিদের শত্রু বাংলাদেশিরা নিজেরাই।